আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব দ্বন্দ্ব। দ্বন্দ্ব আসলে কি? দ্বন্দ্ব কেন? দ্বন্দ্ব কিভাবে সমাজে, পরিবারে, আ সরকার বিরোধীদের মধ্যে, দলে, দলে, গ্রুপে, গ্রুপে এই মানে সব জায়গায় এমনকি দেশে, দেশে আমরা কিন্তু দ্বন্দ্ব দেখতে পাচ্ছি। এবং এই দ্বন্দ্বটা আসলে কোত্থেকে আসছে? কেমন করে আসছে? এবং আসলে এটার বিস্তৃতি কি? এই নিয়ে আমি এখন আলোচনা করব। আমি চলে যাই একবারে গোড়ায়। প্রত্যেকটা শিশু, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ব্যক্তি যখন জন্মগ্রহণ করে, মা এবং বাবা, 23টা টিস্যু থাকে বাবার, 23টা টিস্যু থাকে মার। তাইলে হয় 46টা। যদি 46টা হয়, এই প্রত্যেকটার সাথে প্রত্যেকটা গড় ভ্যালুতে জমা হয়। গড় ভ্যালুতে কি হয়? যোগ হয়। মনে করি, আবেগ দিয়ে যদি আমি ধরি, যে সবাই, পৃথিবীর সবাই হাসে, পৃথিবীর সবাই কাঁদে। যদি আমি হাসাকে চিন্তা করি, যদি মা এবং বাবার যুক্ত হয় এবং এই পর্যায়ক্রমিকভাবে যদি সন্তানদের উপর বর্তায়, তাহলে মানুষ সারা বছর ধরে হাসতেই থাকবে। আবার যদি বিয়োগ হয়, তাহলে কমতে কমতে এমন একটা পর্যায়ে থাকবে যখন আর কেউই হাসবে না। কিন্তু তা নয়। এখানে পিতার পূর্বপুরুষ, মাতার পূর্বপুরুষ, দুইটার অ্যাভারেজ ভ্যালু, গড় ভ্যালুতে যুক্ত হয়, যার জন্য কোনোদিনও সেটা ধ্বংস হয় না, চলতে থাকে। এবং আমাদের চেহারার, আমাদের যে আমাদের যে মানে চেহারার যে রূপ, সেটাও কিন্তু পরিবর্তন হতে থাকে। কেন হইতে থাকে? যেহেতু মা এবং বাবার সংমিশ্রণে সেই বাচ্চাটা আসছে, সেই জন্য। কারণ প্রত্যেকটা ক্ষেত্রে যখন দুইটা অ্যাভারেজ ভ্যালু আসবে, তখন অন্যের সাথে সে মিশবে না, অন্যের সাথে সে মিলবে না। এখন ধরি, যেহেতু মা এবং বাবা সংমিশ্রণে সন্তান নিয়ে আসছে, সেহেতু সে সবকিছুতেই তার ভিতরে দ্বন্দ্বের সৃষ্টি হবে। সবকিছুতেই দ্বন্দ্ব কেন? কারণ একটা জিনিসের মধ্যে মা এবং বাবা, একটা জিনিসের মধ্যে হা এবং না। আপনারা যদি একটু খেয়াল করেন, আমরা কিন্তু সবসময় বলে থাকি, হয়তো করব, একটু পরেই, না একটু পরে করি, যাব, একটু পরে যাই, আজকে যাব না কালকে যাব। এই চেঞ্জ হইতে থাকে, আমাদের মানসিক ক্রমে আমাদের চেঞ্জ হইতে থাকে। চেঞ্জ হওয়ার যে কারণটা, সেটা হচ্ছে এই যে দ্বৈত, এই যে দুই ধরনের সংমিশ্রণে যে সন্তানটা হলো, সেই সন্তানটা তার কিন্তু এই যে দ্বন্দ্বটা, এটা কিন্তু তার নিজস্ব কোনো দোষ নয়, এটা বাবা মার থেকে প্রাপ্ত। তার মানে এটা একটা মানসিক কার্যক্রম, এবং আমরা যদি এটাকে বলি সহজাত, ওকে, ইট ইজ অলরেডি সহজাত। তাহলে আমরা দেখি, এখন আমরা একটু পরিবারে আসি। মা এবং বাবা, হয়তো দেখা যায় যে কোনো জিনিস সে বলছে এটা, সে বলছে এটা, এই দ্বন্দ্ব। বাবা বলছে একটা, মা বলছে আরেকটা, দ্বন্দ্ব। পরিবারে আমরা দেখছি সবসময় কিছু না কিছু দ্বন্দ্ব লেগেই থাকে। সমাজে আমরা সবসময় কিছু না কিছু দ্বন্দ্ব দেখতে পাচ্ছি। তাছাড়া সরকার এবং বিরোধী দলের মধ্যে আমরা দ্বন্দ্ব দেখতে পাচ্ছি, দলে এবং দলের মধ্যে দ্বন্দ্ব দেখতে পাচ্ছি। আমরা বিভিন্ন ধরনের যে সম্প্রদায়ের মধ্যে আমরা দ্বন্দ্ব দেখতে পাচ্ছি। আমরা জাতিতে জাতিতে দ্বন্দ্ব দেখতে পাচ্ছি। এমনকি আমরা এক দেশ অন্য দেশের সাথে দ্বন্দ্ব দেখতে পাচ্ছি। আমরা হয়তো এই কারণটা অতি সহজেই আমরা বুঝে ফেলতে পারবো যে আসলে দ্বন্দ্ব আমার নিজের ভিতর থেকে উৎপত্তি হচ্ছে। সেই জন্যই আমরা বাইরে যদি আমরা কোনো কিছু যাই, বাইরে আমরা যদি কোনো কিছু করি, তাহলে কিন্তু দ্বন্দ্বটা আমরা সরাসরিভাবে
দেখতে পাই। কোনো একটা ব্যক্তির কার্যক্রমকে একজনে বলতেছে ঠিক আছে, অন্যজন বলতেছে ঠিক নেই, দ্বন্দ্বের সৃষ্টি হয়। আমরা যে রাস্তাঘাটে মারামারি করি, আমরা যে এখানে সেখানে মারামারি করি, আমরা যে এখানে সেখানে ঝগড়া করি, আমরা যে গ্রামে গ্রামে আমরা যে ঝগড়া করি, মারামারি করি, এই যে আমাদের মারামারিগুলি দেখতে পাই, বিভিন্ন ধরনের মানুষের যে আমরা মারামারিগুলি দেখতে পাই, সেটি হচ্ছে আসলে ওই ব্যক্তির দোষ নয়। এগুলো হচ্ছে ভিতরগত যে মানসিক কার্যক্রম, সেটার একটা অবস্থান, সেটার একটা পারিপার্শ্বিক একটা অবস্থান বা কার্যক্রম। আমরা যদি এই দ্বন্দ্বটাকে যদি আমরা মীমাংসা করতে যাই, এই দ্বন্দ্বটাকে যদি আমরা বের হয়ে আসতে চাই, এই দ্বন্দ্বটাকে যদি আমরা মীমাংসা করতে যাই, তাহলে কিন্তু একটা সুন্দর একটা ব্যবস্থা রয়েছে। যেমন এই দ্বন্দ্ব তো হইতেই পারে দুজনের মধ্যে, যেহেতু নিজের ভিতরে দ্বন্দ্ব, তাই এক ব্যক্তি অন্য ব্যক্তির সাথে দ্বন্দ্ব হতে পারে, এক ব্যক্তি দুজন ব্যক্তির সাথে দ্বন্দ্ব হতে পারে, দলের সাথে দ্বন্দ্ব হতে পারে, এটা হওয়া স্বাভাবিক। তাহলে আমরা এটার মীমাংসা আসবো কিভাবে? এই দ্বন্দ্বের যদি আমরা মীমাংসা ঠিক মতো করতে না পারি, তাহলে কিন্তু আমরা অশান্তি ভোগ করি। একটা হচ্ছে শান্তি আর অশান্তি। শুধু এই দ্বন্দ্বের উপর ভিত্তি করেই আমাদের শান্তির সৃষ্টি হয়েছে। মানে শান্তি কথাটা আমরা বলতে পারছি শুধুমাত্র দ্বন্দ্ব থেকে মুক্ত রাখার যে প্রক্রিয়াটা, সেটাকে বলা হয় শান্তি। যখন কোনো একটা ব্যক্তি অন্য একটা ব্যক্তির সাথে যখন দ্বন্দ্বে জড়ায়, তখন নিয়ম হচ্ছে এই ব্যক্তি এবং ওই ব্যক্তি, মানে দুইটা ব্যক্তি যে মানুষকে ভালোবাসে, যাদেরকে ভালোবাসে, দুই পক্ষ কিন্তু ভালোবাসে, তারা যে সিদ্ধান্ত দিবে এই দুই ব্যক্তি সেটা মেনে নেবে। তাইলে আমি আরেকটু গভীরে যাই, তাহলে দেখা যায় যে আমি দলে আর দলে একটা সমস্যা হলো, তাইলে আমরা কিভাবে সেই সমস্যা সমাধান করব? তাইলে কিছু ব্যক্তির নাম, যেমন একদল বলবে 500 1000 জনের নাম দিল, যে এই সমস্ত ব্যক্তিরা যদি আমাদের মীমাংসা করে তাইলে আমরা সেটা মেনে যাব। আবার আরেক পক্ষ বললো যে এই 500 1000 বা অনেকগুলা মানুষের নাম দিল, যে এই মানুষগুলা যদি আমাদের মানে এই সমস্যাটা সমাধান করে, আমরা তাইলে মেনে নেব। তাইলে দুই পক্ষের ধরি 500 ধরি 1000 সেই ব্যক্তিগুলোকে যদি আমরা দেখতে থাকি যে এই 1000 জনের ভিতরে কোনো ব্যক্তি দুই পক্ষের ভালোবাসার মধ্যে আসছে কিনা, মানে দুই পক্ষ ভালোবাসে এই ধরনের কোনো ব্যক্তি আসছে কিনা, দেখা যাবে আমরা 5 জন 10 জন 15 জন 20 জন আমরা পেয়ে যাব সেই ব্যক্তিগুলির মধ্যে। এই ব্যক্তিগুলি হচ্ছে নিরপেক্ষ ব্যক্তি। আমরা যদি গ্রামের পর্যায়ে যাই, আমরা ওইভাবে সাজাবো, পরিবারের ক্ষেত্রে যাই ওইভাবে সাজাবো, আমরা দেশ কেন্দ্রিক হলে সেভাবে সাজাবো, দেশে দেশে হলে সেভাবে সাজাবো, সরকার বিরোধী দল যদি হয় সেভাবে সাজাবো, অসুবিধা নেই। তাহলে আমরা নিরপেক্ষ ব্যক্তি যদি পেয়ে যাই, তাহলে মীমাংসা করবে কিভাবে? মানে এখন একটা ব্যাপার আসতেছে যে মীমাংসাটা হবে কিভাবে। তাহলে সমস্যাটা আমরা তুলে ধরতে হবে, সমস্যা এই সমস্যা ওই সমস্যা, এটা লাভ এটা ক্ষতি, এটা ঠিক না ওইটা ঠিক না, মানে এটা একটা কোশ্চেনিয়ার তৈরি করবে এই দুই পক্ষের উপর ভিত্তি করে। এবং ওই নিরপেক্ষ ব্যক্তিরা সেটা কি করবে? জরিপটা করবে। জরিপ করলে দেখা যাবে যে এক পক্ষ 60 70 80, আরেক পক্ষে 20 30 40, তার মানে দুইটা মিলে 100। যে বেশি হলো 50 উপরে চলে গেল, তাকে রায়ের ব্যবস্থা করা। তাইলে দেখা যায় আগেই বলা থাকবে যে দুই পক্ষ নিরপেক্ষ ব্যক্তির মাধ্যমে যে সমাধানটা আসবে সে দুই পক্ষ মেনে নেবে, তারপরে যে সিদ্ধান্তটা আসবে দুই পক্ষ মেনে নেবে, এবং সেখানে স্বাক্ষর থাকবে। আর যদি আমরা দেখি যে বাংলাদেশে কিন্তু আমাদের দ্বন্দ্বের পরিমাণ অনেক অনেক বেশি, পার্টিকুলারলি যদি আমরা চিন্তা করি 43 লাখ মামলা এখন কিন্তু ঝুলছে আমাদের মাথার মধ্যে। আমরা যদি সরকার যদি আইন করে, গ্রামে শহরে অঞ্চলে যেখানে আমাদের এই মামলাগুলি আছে, এই নিরপেক্ষভাবে যদি আমরা মামলাগুলি যদি মীমাংসা করতে পারি এবং পরবর্তী পর্যায়ে সেটা যদি স্বাক্ষরিত হয় সরকার দ্বারা, তাহলে আমার মনে হয় খুব কম সময়ে আমরা আমাদের এই মামলাগুলি থেকে মুক্ত পাব।
আর একটা কথা আমি যদি না বলি নয়, বিশ্বের যে দেশে এবং দেশের যে সমস্যাগুলি হচ্ছে সেগুলা কিন্তু নিয়ন্ত্রণ করতেছে জাতিসংঘ। জাতিসংঘ নিয়ন্ত্রণ করবে, জাতিসংঘ বিচার ব্যবস্থা করে, জাতিসংঘই বিচার করতেছে, সাধারণ পরিষদও করে, নিরাপত্তা পরিষদ করে, আন্তর্জাতিক আদালত করে, 3টা পর্যায়ে কিন্তু তারা বিচার করেন। কিন্তু দেখা যায় দুই পক্ষের আলোচনা সমালোচনা কিংবা তর্ক বিতর্কের পর হাত উত্তোলনের মধ্যে সিদ্ধান্ত হয়। হাত উত্তোলনের মাধ্যমে কি হয়? সিদ্ধান্ত হয়। এই হাত উত্তোলনের মধ্যে কিন্তু 3টা ভেজাল আছে। প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে যারা শক্তিশালী, যারা সম্পদশালী, যেহেতু সবাই দেখছে, সে পক্ষে মানুষ চলে যায়। 2 নম্বর যারা অস্ত্রধারী, যাদের প্রচুর পরিমাণে অস্ত্র আছে, সেই পক্ষ চলে যায়। তৃতীয়ত যারা আছে সেটা হচ্ছে যেখানে লাভ বেশি, যেমন একজনের প্রতি অনেক লাভ, আরেকজনের আমার কোনো লাভ নেই, সেই পক্ষে চলে যায়। দেখা যায় কিছু কিছু মানুষকে আমরা দেখবেন হাত উঠাইছে, হাত উত্তোলন করছে, আবার কিছু কিছু মানুষকে দেখবেন হাত তুলে নেই, আবার কিছু কিছু মানুষ দেখবেন হ্যাঁ অনুপস্থিত থাকে, আবার কিছু কিছু দেখবেন এখানে যদি আমি বলি হাত তুলে নাই, তারা কিংবা যারা অনুপস্থিত থাকে তারা কিন্তু দুটি এক। আর যারা বিরোধিতা করে অর্থ বুঝছেন? বিরোধিতা করে অর্থ হচ্ছে যে আমার এক পক্ষের সাথে আমার সম্পর্ক, লাভ সবকিছু, আর অন্য পক্ষকে আমার দরকার নেই। সেটা হচ্ছে একবারে ডাইরেক্ট অপোজিশন। মানে আমি ডাইরেক্ট কি বলা যায় আমি বুঝতেছি না, যে একজনের পক্ষ নিলাম আর আরেকজনকে আমি ডাইরেক্ট আউট করে দিলাম। আর কিছু কিছু আছে যেটা যে হাত উত্তোলন করলাম না, অথবা আমি উপস্থিতি থাকলাম না, হাত উঠে নেবো না, উপস্থিত নাই, মনে করি আর কি, এখানে দুইটা ক্ষেত্রে হইতে পারে। তারা কিন্তু দুই দলের মধ্যে আছে। এখন যদি একটা হাত উঠে ফেলায়, তাহলে হে মনে করবো যে হে তো হের পক্ষে, তাইলে এখানে দেশের ভিতরে সমস্যার সৃষ্টি হয়। তাহলে তারা কোনো পক্ষতেই যায় না, তার মানে আমরা দুজনের সাথেই আছি। এটি হলো কি বলবো আমি জানি না, দুজনের সাথে আছে। এটি হলো হয়তো তারা অনুপস্থিত থাকে, না হয়তো তারা হাত উত্তোলন থেকে বিরত থাকে। অতএব এই যে প্রক্রিয়াটা, এটা আসলে ঠিক নয়। জরিপ আমি কিন্তু এই কথাগুলো যে বললাম, এটা জরিপের মাধ্যমে বললাম, যে এই যে আমি যে বিশ্লেষণটা করলাম, এটা পুরোপুরি জরিপের বিশ্লেষণ। এখন তাইলে কিভাবে সম্ভব? তাহলে আমি যদি বলি সাধারণ পরিষদটা যদি এমন হয় যে দুই পক্ষের সমস্যা, দুই পক্ষের লাভ লোকসান, এটা যত কিছু আছে দুই পক্ষের, সেটাকে লিখিত আকারে থাকবে, কোশ্চেনিয়ার আকারে থাকবে। কোশ্চেনিয়ার তৈরি করতে হবে, এবং এই কোশ্চেনিয়ারের উপরে যারা জাতিসংঘের প্রতিনিধি, ওনারা 193 জন তারা স্বাক্ষর করবে। ওই যে ইয়ার উপরে তারা কি করবে? কোশ্চেনের উপরে তারা মার্ক করবে। তাছাড়া প্রত্যেকটা দেশে 2 জন করে নিরপেক্ষ ব্যক্তি, যারা জনগণ কর্তৃক নিরপেক্ষ, তারা কোনো পার্টি করেন না, কিংবা পার্টির সাথে জড়িত না, কিংবা সবাইকে ভালোবাসেন, হইতে পারে সে এই সব পার্টিকে সে সম্বোধন করেন বা ভালোবাসেন, যারা ভালো তাদের কথা বলেন, যারা খারাপ তাদেরকে উনি রিগ্রেট করেন বা খারাপ বলেন। ঠিক এই ধরনের ব্যক্তি ওই সব দেশই সেই নিরপেক্ষ ব্যক্তি অনেক আছে। সে তাইলে এক একটা দেশ থেকে যদি 2 জন করে নিরপেক্ষ ব্যক্তি হয়, তাহলে আরো অনেক মানুষ আমরা পেয়ে যাচ্ছি। যৌথভাবে যদি সবাই মিলে এই কোশ্চেনের উপরে যদি আমরা জরিপটা করা হয়, এবং এটার মধ্যে যে সিদ্ধান্তটা আসবে সেটা যদি কার্যকর করা হয়, তাহলে আমার মনে হয় যে ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ, তাছাড়া ফিলিস্তিন এবং ইসরায়েলের যে যুদ্ধ, তাছাড়া বিভিন্ন এই যে সুদানের ভিতরগত যে সমস্যা, তারপরে কাশ্মীরের যে সমস্যা, তারপরে মঙ্গোলিয়ার যে সমস্যা, তারপরে কুর্দিস্তানের যে সমস্যা, এই বিভিন্ন যত সমস্যা আছে, ওয়ার্ল্ড ওয়াইড যত সমস্যা আছে, সব সমস্যা খুবই সহজে মীমাংসা হবে, এবং সবাই মেনে নেবে। কিন্তু আমি আরেকটা কথা না বললেই নয়, যে আমরা জাতিসংঘের সাধারণ পরিষদ যদি আমরা
ইয়া করি, আলাদা করি, তাইলে আর নিরাপত্তা পরিষদ রয়ে গেছে। নিরাপত্তা পরিষদ কি করেন? ভেটো দেন। ওনার কাজ হচ্ছে ভেটো। তো আমি 4 জনে, তারা 5টা দেশ, একজনে ভেটো দিল, তাহলে সব কাজ শেষ। এই ভেটো প্রক্রিয়াটা কিন্তু দেখা যায়, ভেটো প্রক্রিয়াটা হচ্ছে লাভ, লোকসান, অস্ত্র বিক্রয়, বিভিন্ন ধরনের উপর নির্ভর করে এই কাজগুলো করা হয়। তাইলে এটা কিন্তু আমাদের ভালো দিক নয়, এই ভেটো আমাদের ভালো দিক নয়। 3 নম্বর যেটা হচ্ছে আন্তর্জাতিক আদালত। আন্তর্জাতিক আদালতকে যদি আমরা চিন্তা করি, তাইলে দেখব যে সিদ্ধান্তগুলি হয় সেগুলো বাস্তবায়ন করা সম্ভব হয় না, কঠিন হয়ে যায়, তাহলে তো আমার কাজে আসছে না। আমি আশা করব সব কিছু মিলে তাহলে এমন একটা ব্যবস্থা করা হোক, এক ব্যবস্থাতেই সবগুলি সমাধান আসবে। সেটা হচ্ছে 193টি দেশের প্রতিনিধি প্লাস 2 জন করে নিরপেক্ষ ব্যক্তির সমন্বয়ে জরিপের মাধ্যমে ফলাফল নিশ্চিত করা। তাহলে আমার মনে হয় বিশ্বের কোনো দেশে দ্বন্দ্ব থাকবে না। সবাই আমরা ভাই ভাই হিসাবে, সবাই আমরা একজন আরেকজনের সাথে মিলেমিশে বসবাস করতে পারবো। এখানে না লাগবে অস্ত্র, না লাগবে সৈন্য, সবাই সবাইয়ের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণের মাধ্যমে, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে সবাই, সব ধর্মের লোকেরা, সব ব্যক্তি, এখানে কোনো নৃগোষ্ঠী, সংখ্যালঘু, তারপরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বা বিভিন্ন ধরনের যে ধর্মগুলি, সবাই শান্তিতে বসবাস করতে পারবে। ধন্যবাদ সবাইকে।